হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করে দিবেন। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রথমেই এই তামাদি আইনের একটা প্রাসঙ্গিক বিষয় আছে। হ্যাঁ, আমরা প্রারম্ভিক বিষয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পরীক্ষায় আসার মতো আমরা চলুন দেখে নিই সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ওকে, দেখেন সর্বপ্রথম আমরা তামাদি বিষয়টি নিয়ে কথা বলবো। এই যে তামাদিটা কি আমরা আগে জানি। দেখেন, এই যে আমরা টুথপেস্ট কিনে থাকি, একটা বিস্কিটের প্যাক, ধরুন আমরা একটা বিস্কিট কিনলাম, এক প্যাকেট আমরা বিস্কিট কিনলাম। আপনারা লক্ষ্য করবেন এই বিস্কিটের প্যাকেটে কিন্তু একটা কি থাকে, তারিখ দেওয়া থাকে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এটি আপনি কি করতে পারবেন, খেতে পারবেন। এই যে তারিখটা উত্তীর্ণ হওয়ার পরে সেই বিস্কিট কিন্তু আপনি আর খেতে পারবেন না। যেমন ধরেন আমরা টুথপেস্ট যদি কিনি, তারও কিন্তু একটা তারিখ দেওয়া থাকে, ডেট দেওয়া থাকে যে এই তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এর মেয়াদ, এর মধ্যে কিন্তু আপনাকে এই টুথপেস্টটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। যদি এর পরে ব্যবহার করেন সেটা ক্ষতি। এরকমই আমাদের এই আজকের যে তামাদি আইনটা আলোচনা করা হয়েছে বিভিন্ন মামলা, বিভিন্ন দরখাস্ত, বিভিন্ন আপিল এর সময়সীমা সংক্রান্ত বিষয় নিয়ে। ধরেন আপনি একটা মামলা করবেন, যে মামলাটার সময় হচ্ছে 6 মাস। ধরেন আমরা সিম্পল বোঝাতে পারি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 9 ধারার মামলা, খাস দখলের মামলা। এই যে দখল পুনরুদ্ধারের একটা মামলা দায়ের করার সময়টা হচ্ছে 6 মাস। যেদিন আপনার একটা জমি বেদখল হবে, ওই বেদখলের তারিখ থেকে 6 মাসের মধ্যে কিন্তু আপনাকে কি করতে হবে, মামলাটা আদালতে দায়ের করতে হবে। 6 মাস পর যদি আপনি মামলাটা দায়ের করেন, আদালত কিন্তু সেই মামলাটা গ্রহণ করবেন না। এটাই হচ্ছে তামাদি। এই যে একটা সময়, কত সময়ের মধ্যে আপনি একটা মামলা দায়ের করবেন, কত সময়ের মধ্যে আপনি আপিল দায়ের করবেন, কত সময়ের মধ্যে আদালতে আপনি একটা দরখাস্ত দায়ের করবেন, এই যে সময় সংক্রান্ত বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই তামাদি আইন আমরা আলোচনা করব। তামাদি আইন, এই যে তামাদি শব্দটি, এটা হচ্ছে একটা আরবি শব্দ। আরবি ভাষা থেকে আজকের এই তামাদি শব্দটি এসেছে, আরবি ভাষার শব্দ। তামাদি শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া, অর্থাৎ ভারিত হওয়া, ভারিত হওয়া। অর্থাৎ এই যে বললাম একটা মামলা করার সময় ছিল 6 মাস। 6 মাসের মধ্যে আপনি মামলা করলেন না, তাহলে কি হলো, আপনি আর মামলা দায়ের করতে পারবেন না। ওকে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই তামাদি আইনে আমরা আলোচনা করব। তামাদি আইনটা কি ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে। তামাদি শব্দের যে অর্থ, এর অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়া বা ভারিত হওয়া। ওকে, এখন দেখেন এই যে তামাদি আইনটার জনক কে? জনক হচ্ছে আমরা ব্রিটিশ ভারতে, আমাদের এই ব্রিটিশ ভারতীয় উপমহাদেশ যখন ছিল, তখন লর্ড কর্নওয়ালিস যে সূর্যাস্ত আইন তিনি আবিষ্কার করেন। এই যে সূর্যাস্ত আইনের আদলে কিন্তু আমাদের এই তামাদি আইনটি সৃষ্টি। সূর্যাস্ত আইনের আদলে এই তামাদি আইনের সৃষ্টি। তো যদি বলা হয় তামাদি আইনের জনককে, তাহলে বলতে হবে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস এই যে একজন ব্যক্তি, তিনি হচ্ছেন তামাদি আইনের জনক। অনেকেই যুক্ত আছেন, অনেককেই দেখতে পাচ্ছি আমার এই লাইভে। সবাইকে আবারও ধন্যবাদ, শুভকামনা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশরাফুল আলম, দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে। সবাই বিভিন্ন গ্রুপে যদি পারেন একটা করে শেয়ার করে দিবেন, যার ফলে যেহেতু বার কাউন্সিল পরীক্ষা অতি সন্নিকটে, আমরা আজকের এই ক্লাসের মাধ্যমেই সম্পূর্ণ তামাদি আইনটা রিভিশন করব ইনশাআল্লাহ। সবাই যেন দেখার সুযোগ পায়, এই প্রত্যাশা আপনাদের নিকট রইল। চলুন আমরা দেখে নিই এই তামাদি আইন কত নং আইন। এই যে 1908 সালের একটা তামাদি আইন, প্রত্যেকটা বছর যখন
পার্লামেন্ট আইন পাশ করেন তখন কিন্তু প্রথম যে আইনটা পাশ করেন সেটা হচ্ছে 1 নং আইন, পরবর্তী যে আইনটা পাশ হয় 2 নং আইন, এইভাবে ক্রমিক নাম্বার থাকে। তো আমরা ধরতে পারি 1908 সালে এই তামাদি আইনটা হচ্ছে 9 নং আইন। তাহলে প্রশ্ন হতে পারে এটা হচ্ছে তামাদি আইনটা কয় নং আইন? এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন হতে পারে 9 নং আইন, উত্তর হবে 9 নং আইন। সর্বপ্রথম এই আইনটি বিধিবদ্ধ হয়, সর্বপ্রথম যদি কথাটি থাকে, সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? আপনারা কমেন্টে লিখবেন, হ্যাঁ আমি লিখবো, আপনারাও লিখে ফেলবেন, 1859 সালে। এই যে আমরা তামাদি আইনটা দেখতে পাচ্ছি, এই তামাদি আইনের সাথে কিন্তু আরেকটা আইন একই সাথে বিধিবদ্ধ হয়, সেই আইনটা দেওয়ানি কার্যবিধি 1908, তামাদি আইন 1908। তো এই যে একই বছর একই সালে কিন্তু এই দুইটা আইন বিধিবদ্ধ হয় 1859 সালে। এখন দেখেন এই আইনটা প্রকাশ পায় পরবর্তীতে অনেক সংশোধনীর পরে আমরা দেখতে পাচ্ছি 7ই আগস্ট, হ্যাঁ প্রকাশ পায় 7ই আগস্ট 1908 সালে। কত সালে? তামাদি আইন প্রকাশ পায় 7ই আগস্ট 1908 সালে। চলুন আমরা দেখে নেই এই তামাদি আইনে কতটি ধারা আছে। তামাদি আইনের যদি মোট ধারা আমরা বলি তাহলে মোট ধারা বলতে হবে এখানে 32টি। বলবৎ আছে বর্তমানে, বলবৎ আছে কয়টি ধারা? 29টি ধারা। এখান থেকেও প্রশ্ন হয়ে যেতে পারে, মোট ধারা হচ্ছে 32টি, তন্মধ্যে বলবৎ আছে কতটি ধারা? 29টি ধারা, মানে এক ধারা থেকে 29 ধারা পর্যন্ত বলবৎ। তাহলে 30, 31 এবং এই যে 32, এই তিনটি ধারা কিন্তু তামাদি আইনে বর্তমানে বিলুপ্ত। ওকে, এভাবে আপনারা মনে রাখতে পারেন। এই যে তামাদি আইনে আমরা দেখব তফসিল আছে, কতটি তফসিল? তফসিল আছে মোট 3টি তফসিলের মধ্যে কার্যকর আছে, হ্যাঁ মাত্র একটি তফসিল। এই তফসিলটি কার্যকর আছে, কোন তফসিলটি? কার্যকর আছে একটি তফসিল, প্রথম তফসিলটি কার্যকর। তাহলে এখানে দ্বিতীয় তৃতীয় তফসিল বাতিল। ওকে, তাহলে কার্যকর আছে প্রথম তফসিলটি। 3টি তফসিলের মধ্যে আমরা দেখব কার্যকর আছে মাত্র প্রথম তফসিল। এবং এই যে প্রথম তফসিলে এখানে কি আছে? অনুচ্ছেদ, আর্টিকেল আছে, অনুচ্ছেদ আছে 183টি অনুচ্ছেদ। দেখেন এই তামাদি আইনটা কিন্তু দুইটা ভাগেই বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে ধারা, আরেকটি হচ্ছে আর্টিকেল। ধারা হচ্ছে দেখেন কতটি বলবৎ আছে? 29টি ধারা এবং 183টি আর্টিকেল কিন্তু আমরা তামাদি আইনে দেখতে পাই। ওকে, তাহলে এখানে যদি আমি সামারি করে ফেলি, এখানে দেখুন প্রাসঙ্গিক বিষয়টা যদি সামারি করি তাহলে দেখেন তামাদি আইন 1908 সালের আইন। সর্বপ্রথম এই তামাদি আইনটি বিধিবদ্ধ হয় 1859 সালে। আন্ডারলাইন করে রাখেন, প্রশ্ন হতে পারে। তামাদি আইন প্রকাশ পায় 7ই আগস্ট 1908 সালে এবং এই তামাদি আইনটি কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সাল থেকে। কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সাল থেকে এই যে তামাদি আইনটি কার্যকর হয়। আমরা যদি বলি ধারা কতটি আছে এই তামাদি আইনে, দেখবেন 32টি ধারার মধ্যে বর্তমানে 29টি ধারা, মানে 1 থেকে 29 ধারা পর্যন্ত এই তামাদি আইনটি বলবৎ আছে। এবং তফসিল আমরা দেখতে পাই 3টি তফসিল, তন্মধ্যে প্রথম তফসিল কার্যকর আছে, দ্বিতীয় তৃতীয় তফসিলের কোনো অস্তিত্ব বর্তমানে নাই। এবং এই যে প্রথম তফসিলে আমরা দেখব 183টি আর্টিকেল বা অনুচ্ছেদ আছে। ওকে, হ্যাঁ অনেকেই কমেন্ট দিয়েছেন, আমি যখন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্ডারলাইন করব আপনারা কি করবেন? এই বিষয়গুলো কমেন্ট করে রাখবেন, কারণ আমার যে স্টুডেন্ট বা ছাত্র আছেন আমাদের দুরন্ত ল একাডেমির, বারবার তাদেরকে একটা কথা বলে থাকি, একবার লেখা 10 বার পড়ার চাইতে উত্তম। আপনি একটা ধারা যখন পড়বেন পারলে লিখে ফেলবেন, লিখবেন। যখন আপনি একটা বিষয় লিখবেন আপনার মেমোরিতে সেটা বেশিক্ষণ কি থাকবে? মনে থাকবে। ওকে,
পূর্ণিমা বিশ্বাস যুক্ত আছেন, রাশেদ খান রাশেদ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে, তাহলে দেখেন আমরা অনেকগুলো বিষয় এখানে জেনে ফেললাম যে বিষয়গুলো থেকে আপনাকে এমসিকিউ প্রশ্ন করতে পারে। চলুন আমরা আরো কিছু বিষয় দেখে নিই। দেখেন, এই যে তামাদি আইনটা সর্বশেষ সংশোধন হয় 2000 কয় সালে? 4 সালে সর্বশেষ সংশোধন হয় কত সালে? 2004 সালে। এটা 28 নং আইনের মাধ্যমে, 28 নং আইনের মাধ্যমে এটা কি হয়? সংশোধন হয়। এখানে দুইটা আর্টিকেল সংশোধন করা হয়েছে, 113 এবং 114। 113 একটা আর্টিকেল আছে এবং 114। এটার যে তামাদি মেয়াদ ছিল পূর্বে ছিল 3 বছর, এটাকে সংশোধন করে বর্তমানে করা হয়েছে কত? 1 বছর। ওকে, এটা সংশোধন করার ফলে বর্তমানে এটা হয়ে গেছে 1 বছর। ওকে, এটা থেকে প্রশ্ন হতে পারে তামাদি আইন সংশোধন হয় কত সালে? 2004 সালে। 28 নং আইনের মাধ্যমে তামাদি আইনটি সংশোধন হয় এবং 113, 114 এই দুইটা আর্টিকেল কি হয়েছে? পূর্বে ছিল 3 বছর, যা তামাদি মেয়াদ ছিল 3 বছর। চুক্তি বলবতের যে তামাদি মেয়াদ, এই যে চুক্তি বলবৎ, এই চুক্তি বলবতের তামাদি মেয়াদ ছিল পূর্বে 3 বছর, এটা সংশোধন হয়ে বর্তমানে এর তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। চলুন গুরুত্বপূর্ণ আরো বিষয় কিছু আছে এখানে জেনে নেই। দেখেন, আমরা তামাদি আইন যখন পড়ব প্রশ্ন হতে পারে যে এই তামাদি আইনের সর্বনিম্ন তামাদি মেয়াদ কত, দীর্ঘস্থায়ী তামাদি মেয়াদ কত, এখানে এরকম প্রশ্ন হতে পারে। ওকে, যদি আমরা বলি যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তামাদি মেয়াদ, সর্বোচ্চ তামাদি মেয়াদ যারা জানেন না জেনে ফেলেন 60 বছর এবং সর্বনিম্ন তামাদি মেয়াদ হচ্ছে তামাদি মেয়াদ কত? 7 দিন। এই যে মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড যখন কোনো মোকদ্দমায় একজন আসামি মৃত্যুদণ্ড হয় তখন কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপনাকে আপিল দায়ের করতে হলে 7 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। 7 দিনের মধ্যে যদি আপনি আপিল দায়ের না করেন তাহলে কিন্তু আপনি আর আপিল দায়ের করতে পারবেন না। গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে জড়িত। তাহলে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে জেনে ফেললাম যে তামাদি আইনটা সর্বশেষ সংশোধন কত সালে হয়, প্রশ্ন হতে পারে 2004 সালে 28 নং আইনের মাধ্যমে। ওকে, সোহাগ সাহেব। পারভিন তনু সর্বনিম্ন 7 দিন, সর্বোচ্চ হচ্ছে 60 বছর। আনসারি কাজী 60 বছর 7 দিন। গোলাম মোস্তফা গোলাপ সর্বোচ্চ 60 বছর, সর্বনিম্ন 7 দিন। গোট অনেকেই যুক্ত আছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি করবেন? এইভাবে কমেন্ট করে রাখবেন। ওকে, আরেকটা বিষয় দেখেন, এই যে তামাদি আইনটা, এই তামাদি আইনটা কি প্রসিডিউরাল ল নাকি সাবস্ট্যান্টিভ ল? কমেন্ট করুন। এই যে তামাদি আইন, আমি এটা কিন্তু এখন আলোচনা করলাম না যে এই তামাদি আইনটা কি সাবস্ট্যান্টিভ ল নাকি প্রসিডিউরাল ল। দেখি কে বলতে পারেন, কমেন্টে উত্তর করুন। পারভিন তনু 150 আর্টিকেল। ওকে, হ্যাঁ, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল তার তামাদি মেয়াদ হচ্ছে 150 আর্টিকেলে বলা হচ্ছে 7 দিন। এখন যে প্রশ্নটি আমি করলাম এই প্রশ্নটি হচ্ছে তামাদি আইন সাবস্ট্যান্টিভ ল নাকি প্রসিডিউরাল ল? এমডি আলামিন পদ্ধতিগত আইন, পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন। হ্যাঁ, অনেককেই দেখতে পাচ্ছি। লুনা ইসলাম। ওকে, তবে দেখেন এটা কিন্তু নিছক পদ্ধতিগত আইন বলা যাবে না। কেন? এখানে দুইটা ধারা আছে মূল আইন। এই যে দুইটা ধারা আমরা আলোচনা করব, এই আজকের ক্লাসেই আলোচনা করা হবে। সেই দুইটা ধারা হচ্ছে 26 এবং 28। এই যে দুইটা ধারা, এটা কিন্তু সাবস্ট্যান্টিভ ল। ওকে, এই যে 26 এবং 28 ধারা এটা হচ্ছে কিন্তু মূল আইন, আর বাকি যে ধারাগুলো সেগুলো হচ্ছে প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন। তবে এটাকে আমরা বলবো তত্ত্বগত আইন। ওকে, তত্ত্বগত
আইন, আমরা মূল আইনও বলবো না, প্রসিডিউরাল ল বলবো না, এটাকে আমরা বলবো তত্ত্বগত আইন। কারণ এই যে একটা স্বয়ং সম্পূর্ণ আইন যদি আমরা বলি, একমাত্র তামাদি আইন হচ্ছে এখানে স্বয়ং সম্পূর্ণ একটা আইন। ওকে, সামিরা মল্লিক, প্রসিডিউরাল ল, মূল ও পদ্ধতিগত আইনের সমন্বয় আর কি। হ্যাঁ, পূর্ণিমা বিশ্বাস, এমডি মুরাদ যুক্ত আছেন, দুরন্ত শিক্ষার্থী এমডি মুরাদ। ওকে, তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম, এই মুহূর্তে আমি কিছু প্রশ্ন করব, পদ্ধতিগত বা প্রাসঙ্গিক বিষয় থেকে কিছু প্রশ্ন করব। এমসিকিউ ক্লাস যেহেতু আমরা রিভিশন করব, সো কিছু প্রশ্ন বিগত সালে কোন ক্যাটাগরিতে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো চলুন দেখে নেই যে বিগত সালে এই যে প্রাসঙ্গিক বিষয় থেকে কয়টা প্রশ্ন করা হয়েছে, কি কি প্রশ্ন। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে? তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে? অপশন ক 1859, অপশন খ 1862, অপশন গ 1871, অপশন ঘ 1908। দেখি কোন দুরন্ত শিক্ষার্থী সর্বপ্রথম এটা কি করতে পারেন, উত্তর করতে পারেন। আমরা সেই দুরন্ত শিক্ষার্থীকে কি পেয়ে গেছি? এমডি হারুন, এমডি আলামিন, পূর্ণিমা বিশ্বাস। ওকে, আরেকটা বিষয় জেনে নেই। দেখেন, এই তামাদি আইনটা কিন্তু ফৌজদারি তামাদি আইন প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? দেখেন, এই তামাদি আইনটা লক্ষ্য করবেন দেওয়ানির সকল ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি মুকদ্দমার সকল ক্ষেত্রে ফৌজদারি মূল মামলা ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে। এই যে তামাদি আইনটা ফৌজদারি মূল মামলা ব্যতীত অন্যান্য কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? যেমন ধরেন আপিল, রিভিশন, বিভিন্ন রকমের দরখাস্ত ইত্যাদির ক্ষেত্রে এই যে তামাদি আইনটা প্রযোজ্য নয়। স্পেশাল লয়ের ক্ষেত্রে যেখানে সুনির্দিষ্ট কিছু আইন আছে, আমরা আলোচনা করব সেটা 29 ধারাতে। তবে দেখেন, তামাদি আইনটা মূলত ফৌজদারি, দেওয়ানি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। তবে ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে কিন্তু এই যে তামাদি আইন সেটা প্রযোজ্য নয়। সিআরপিসি মূল আইনে প্রযোজ্য নয়। জান্নাত শারমিন, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি জান্নাত শারমিনকে কিন্তু দুরন্ত গতিতে সেই উত্তরগুলো দিয়ে যাচ্ছেন। যাই হোক, এখানে একটা এরকম প্রশ্ন করা হয়েছে, আপনারা লক্ষ্য করুন, কোন ক্ষেত্রে তামাদি বিধান প্রযোজ্য নয়? দেওয়ানি মামলায়, অপশন খ যে কোনো ফৌজদারি মামলায়, অপশন গ ফৌজদারি মূল মামলায়, অপশন ঘ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে। তাহলে দেখেন কি হবে উত্তর। যে আলোচনাটি ইতিমধ্যে করলাম সেভিংস বা সংরক্ষণ সম্পর্কে 29 ধারাতে বলা আছে পূর্ণিমা। হ্যাঁ, আমরা আলোচনা করব ফৌজদারি আপিলে প্রযোজ্য। ওকে, এমডি নয়ন, ফৌজদারি আপিলে প্রযোজ্য। তাহলে আমরা দেখেন যে প্রশ্নটি আমরা এখানে দেখতে পেলাম, যে প্রশ্নটি বিগত সালে প্রিভিয়াস একটা প্রশ্ন, কোন ক্ষেত্রে তামাদি বিধান প্রযোজ্য নয়? দেওয়ানি মোকদ্দমায়, যে কোনো ফৌজদারি মোকদ্দমায়, ফৌজদারি মূল মামলা, সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে উত্তর হবে অপশন ঘ, ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। ওকে, যাই হোক, যে যতটুকু এই পর্যন্ত প্রাসঙ্গিক বিষয় থেকে আলোচনা করলাম, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, এর মধ্যেই হবে, এর বাইরে এখান থেকে প্রশ্ন হবে না। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন। ওকে, কে যুক্ত আছেন, কোন জেলা থেকে আছেন, যারা আইনের শিক্ষার্থী সবাই কমেন্ট করে যাবেন। যাই হোক, আমরা এই মুহূর্তে চলে যাব কোথায়? ধারা ভিত্তিক আলোচনায়। আমরা 29টি ধারার মধ্যে 20টি ধারা পড়ব, 20-22টি ধারা পড়ব। আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে আপনারা উপভোগ করুন, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এই যে তামাদি আইন থেকে 10টা এমসিকিউ প্রশ্ন থেকে আপনারা মিনিমাম আজকের ক্লাস থেকে 7-8টি প্রশ্ন কমন পেয়ে যাবেন।
যাই হোক, আমরা আরেকজন দুরন্ত শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, কামরুন নাহার যুক্ত আছেন আমাদের সাথে। যাই হোক, আমরা প্রথম ধারাটি যে বিষয়ে আলোচনা করব, এখানে সবাই জানি সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা এবং এর সীমা, প্রবর্তন এই সংক্রান্ত বিষয় প্রথম ধারাতে প্রত্যেকটা আইনে এই বিষয়টা থাকবে। তাহলে এই যে তামাদি আইন আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে 1908 তামাদি আইনের 1908-এর 9 নং আইন। এই আইনটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে এবং এই ধারাতে এই আইনটি 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। শাহিন উদ্দিন চিটাগাং থেকে যুক্ত আছেন। যাই হোক, আমরা 2 ধারাটা পড়ব। ধারা 2, অনেকগুলো সংজ্ঞা কিন্তু আমরা এই 2 ধারাতে দেখতে পাই। একজন আমাকে সবাই কমেন্ট করবেন যে 2 ধারা এখানে কয়টা সংজ্ঞা আছে, কয়টা সংজ্ঞা আছে। আমরা মোট কয়টা সংজ্ঞা কিন্তু 2 ধারাতে দেখতে পাই। এই 2 ধারাতে আমরা মোট 11টি সংজ্ঞা আছে, 11টি সংজ্ঞা আমরা দেখতে পাই। তন্মধ্যে 2 ধারা নিয়ে আলোচনা করলে 1 ঘন্টা চলে যাবে। যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই যে 2 ধারার 11টি সংজ্ঞা যদি আমি আলোচনা করি 1 ঘন্টা চলে যাবে। এত সময় কি এখন এই মুহূর্তে আপনাদের দেওয়া যাবে বা আপনারা কি নিতে পারবেন? আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কোন কোন সংজ্ঞাটি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, বাড়িতে একটু পড়ে নেবেন। এখানে কঠিন কিছু না। এখানে সংজ্ঞা বন্ড 3, হ্যাঁ 2-এর 3-এ বন্ড, 2-এর 3-এ পড়বেন বন্ড, ওকে। 4-এ হচ্ছে বিবাদী, 5 সংজ্ঞা 5, 2-এর 5, 2-এর 5-এ কি আছে আপনার আমাকে বলেন তো? এখানে আছে সুখাধিকার, সুখাধিকার, সুখাধিকার। অনেকেই প্রশ্ন করে থাকেন, অনেকেই যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে যে সুখাধিকার এর সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে, বা ইজমেন রাইটস এর সংজ্ঞা, ইজমেন রাইটস এর সংজ্ঞা কোথায় আছে, সবাই অনেকেই উত্তর করে ফেলবেন তামাদি আইনের 26 ধারাতে সুখাধিকার আছে, কিন্তু সংজ্ঞাটা কোথায় আছে? প্রশ্নে যখন আপনি দেখবেন যে সুখাধিকারের সংজ্ঞা কোথায় দেওয়া আছে, দেখবেন অনেকেই উত্তর করে ফেলবেন 26 ধারাতে কিন্তু সুখাধিকারের যে অর্জনের যে পদ্ধতি, কি কি উপায়ে আপনি সুখাধিকার অর্জন করবেন সে সংক্রান্ত বিধান এখানে আছে। বাট সংজ্ঞাটা দেওয়া আছে 2-এর 5, 2-এর 5-এ আছে সুখাধিকার বা ইজমেন্টের সংজ্ঞা, এটা মনে রাখবেন, ওকে। তারপরে আমরা গুড ফেথ 7-এ পড়ব। গুড ফেথ, গুড ফেথ বা সরল বিশ্বাস, সরল বিশ্বাস আছে কোথায়? এমসিকিউ প্রশ্ন হলে হতে পারে সরল বিশ্বাসের সংজ্ঞা কোথায় আছে, তাহলে 2-এর 7, 2-এর 7, ওকে। গুড ফেথ পড়বেন। তারপর পড়বেন প্রমিজরি নোট 9, সুট 10, ট্রাস্টি বা ওসি 11, ট্রাস্টি বা ওসি 11-তে আছে ট্রাস্টি বা ওসির সংজ্ঞা। এই যে আমি যে সংজ্ঞাগুলোর কথা বললাম এগুলো দেখে নেবেন, এখানে আমি আলোচনা করব না, সময় নষ্ট করব না, কারণ সম্পূর্ণ তামাদি আইন আজকে আমরা কি করব, রিভিশন করব। বাট আমরা অযথা কোনো সময় নষ্ট করব না। তাহলে গুরুত্বপূর্ণ 3টা সংজ্ঞা না পড়লেই নয়, এটি পড়বেন। 2-এর 5 সুখাধিকার, 2-এর 7 গুড ফেথ বা সরল বিশ্বাস, 2-এর 11 ওসি বা ট্রাস্টির সংজ্ঞা, ওকে। এগুলো একটু মনে করে দেখে নেবেন। চলুন আমরা ধারাভিত্তিক আলোচনার পরবর্তী ধারাতে চলে যাচ্ছি। গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 3 ধারাতে কি বলছে চলুন একটু দেখে নেই। 3 ধারাতে বলছে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ। এই যে 3 ধারা, 3 ধারাটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। 3 ধারাটি কি, এখানে কি বলা হচ্ছে? তামাদি মেয়াদ অন্তে, তামাদি মেয়াদ শেষে, মানে যদি তামাদি মেয়াদ শেষ হয়ে যায়, তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা, দায়েরকৃত মোকদ্দমা খারিজ ইত্যাদি খারিজ। মানে সহজ কথা মনে করেন, সহজ কথা বলি, প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম। ধরেন আমরা সত্য সাব্যস্ত খাস দখলের যে মোকদ্দমা, সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা, বলেন এটা তামাদি মেয়াদ কত?
অনেক শিক্ষার্থী আছেন এসআর অ্যাক্ট মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারাতে সেকশন 9 এর যে মামলাটা, সরি 8 ধারার মামলা, সত্য সাব্যস্ত খাস দখলের যে মোকদ্দমা, এই যে মোকদ্দমাটির তামাদি মেয়াদ কত, এটা আমাকে একটু কমেন্টে জানান, দেখি কে কে বলতে পারেন। তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা খারিজ। হ্যাঁ, তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা খারিজ। ওকে, ডিসমিসাল অফ সুট এটসেট্রা। যাই হোক, আমরা দেখি কে কে বলতে পারেন। আকাশ ছোঁয়া স্বপ্ন 142 আর্টিকেল 12 বছর। গুড, 12 বছর। চলুন আমরা রিভিশন করি তামাদি আইন একই ক্লাসে আমরা তামাদি আইন রিভিশন করব। এই ধারাতে যে বিষয়টা বলছে ডিসমিসাল অফ সুট, তামাদি মেয়াদ শেষে যদি আপনি একটা মোকদ্দমা দায়ের করেন, সেই মোকদ্দমাটা কি হবে? আদালত খারিজ করে দিবে। এই যে সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে 12 বছর। আপনি কি করলেন? 12 বছর পরে 13 বছর এর মাথায় গিয়ে কি করলেন? মোকদ্দমা দায়ের করলেন। এই মোকদ্দমাটা আদালত কি করবে? খারিজ করে দিবে। আপনাকে মোকদ্দমা তাহলে কত দিনের মধ্যে করতে হবে? 12 বছরের মধ্যেই করতে হবে। তাহলে এখানে কিছু বিশেষ ব্যতিক্রম আছে। এই বিশেষ ব্যতিক্রম কি? অবশ্যই এটা হতে হবে এই যে 4 থেকে 25 ধারার শর্ত সাপেক্ষে। এখানে কিন্তু 3 ধারাটার ব্যতিক্রম ধারা যদি আমরা বলি, 4 থেকে 25 ধারা হচ্ছে 3 ধারার ব্যতিক্রম। কেননা এই ধারাগুলোতে কিন্তু অনেকগুলো ব্যতিক্রম আছে, অনেকগুলো পদ্ধতি আছে। কেন আপনি মামলাটা দায়ের করতে পারলেন না, কি কারণে, আমরা দেখব। লিগ্যাল ডিসেবিলিটি, অনেকগুলো বিষয় আমরা এখানে কিন্তু সময় পাবো। হ্যাঁ, অনেকগুলো বিষয় কিন্তু আপনাকে মামলা করার জন্য যে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরেও কেন পারলেন না, নির্দিষ্ট কারণ যদি দেখাতে পারেন, অবশ্যই মামলা দায়ের করতে পারবেন। তবে 3 ধারাতে যে মূল বিষয়টা বলা হচ্ছে, নির্দিষ্ট যে তামাদি মেয়াদ থাকবে। আর্টিকেল প্রথম অনুচ্ছেদে 183টি আর্টিকেলে কিন্তু 183 আর্টিকেলের মধ্যে 149 আর্টিকেলের মধ্যে কিন্তু মোকদ্দমার তামাদি মেয়াদ সংক্রান্ত বিধান আছে। তার পরবর্তীতে আছে আপিল, তার পরবর্তীতে আছে দরখাস্ত। এখন তামাদি মেয়াদ শেষে যখন আপনি কোনো দরখাস্ত, মামলা অথবা কোনো আপিল দায়ের করবেন, তখন সেটা আদালত কি করবে? খারিজ করবে। তবে মূল মোকদ্দমার ক্ষেত্রে যদি বিবাদীর কোনো আপত্তি থাকে, বিবাদীর আপত্তি নাই, একটা মামলা করলেন, বিবাদীর আপত্তি নাই, তবুও আদালত 3 ধারার ক্ষমতা বলে সেটা কি করবে? খারিজ করে দিবে। কারণ এই যে 3 ধারার যে আদেশ, এটা মান্য করা আদালত কি বাধ্য। এটা বাধ্যতামূলক ক্ষমতা। কারণ এই যে 3 ধারা, এখানে বাদী বিবাদী উভয় সম্মিলিত ভাবেও কিন্তু তামাদি মেয়াদ কি করতে পারবে না? বৃদ্ধি করতে পারবে না। তামাদি মেয়াদ বৃদ্ধি করার কোনো উপায় এখানে নাই। সো 3 ধারাটি যদি আরো গভীরভাবে চিন্তা করেন, যে একটা মোকদ্দমা দায়ের করলেন, মূল মামলা হোক, আপিল হোক বা দরখাস্ত, 3 ধারাতে 3টা বিষয়ের কথা বলা হচ্ছে। 3 ধারাতে কয়টা বিষয়? 3টি বিষয়। প্রশ্ন হতে পারে 3টি বিষয় আছে। কি কি? মূল মামলা, মূল মোকদ্দমা বা অরিজিনাল সুট, আপিল, তারপরে আরেকটা কি বলা হচ্ছে? আদার্স অ্যাপ্লিকেশন, মানে বিভিন্ন রকমের আবেদনপত্র বা দরখাস্ত। তাহলে 3 ধারাতে কি আছে? মূল মোকদ্দমার কথা বলা হচ্ছে, আপিলের কথা বলা হচ্ছে, বিভিন্ন রকমের দরখাস্ত, যেমন ধরেন রিভিশন, রিভিউ ইত্যাদি দরখাস্ত। তামাদি মেয়াদ শেষে যখন আপনি এইগুলো দায়ের করবেন, তখন আদালত সেটা কি করবে? খারিজ করে দিবে। এটা আদালত খারিজ করতে বাধ্য। বিবাদী বা বাদী 2 জন মিলিতভাবেও যদি আবেদন দেওয়ার পরে বলে যে না আদালত, মাননীয় আদালত, এটা তো দায়ের করতে পারিনি, অপরপক্ষের কোনো আপত্তি নাই, আদালত এটা মঞ্জুর করেন, তবুও কিন্তু এখানে আদালত
মঞ্জুর করবে না, কারণ আদালত একটা মোকদ্দমা খারিজ করতে বাধ্য। মূল মোকদ্দমাটি খারিজ হবেই হবে। তবে আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাবো। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাবো 5 ধারাতে। 5 ধারাতে হচ্ছে কন্ডিনেশন অফ ডিলে। কিছু ব্যতিক্রম, বিশেষ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাবো। পূর্ণিমা বিশ্বাস দুরন্ত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন, তবুও কিন্তু এখানে আদালত। তাহলে দেখুন, আমরা এখানে তামাদি আইনের 3 ধারায় 3টি বিষয় দেখলাম। এটা আদালত কি করতে পারে? মানতে বাধ্য। 3 ধারার যে আদেশ মানতে বাধ্য। উভয় পক্ষ যদি এখানে মিলিত হয়েও যদি কোনো আদালতে কোনো রিলিফ চায়, তবু আদালত এখানে কোনো প্রতিকার দিবে না, আদালত খারিজ করবে, যেটা রেজ জুডিকাটাতে বাড়িত হয়ে যাবে। এটা রেজ জুডিকাটা, রেজ জুডিকাটা কত ধারায় আছে বলেন তো? দেওয়ানি কার্যবিধির রেজ জুডিকাটা বা দুবারা দোষ